আমি ডিএইচ ডালিয়া হাজরা তোমাদের হিস্ট্রি ফার্স্ট সেমিস্টারের এর আগেও একটা ভিডিও আমি পাঠিয়েছি। এটা আমার সেকেন্ড ভিডিও। যতদিন না এখন ক্লাস শুরু হয় এইভাবেই আমাদের ক্লাসটা চালাতে হবে। আমি আগের ভিডিওতে যেটা আলোচনা করেছিলাম উপাদান বা সোর্স, উপাদানকে যে দুই ভাগে ভাগ করা যায় আমি সেটাও আলোচনা করে দিয়েছিলাম। সেটা হচ্ছে প্রথমেই যেটা বলবো, প্রাচীন ভারতের ইতিহাস জানার জন্য আমাদের গুরুত্বপূর্ণ দুটি উপাদান রয়েছে। একটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান, একটা হচ্ছে সাহিত্যিক উপাদান। প্রত্নতাত্ত্বিক উপাদান অর্থাৎ আর্কিওলজিক্যাল সোর্সেস, আর একটা হচ্ছে সাহিত্যিক উপাদান লিটারারি সোর্সেস। প্রত্নতাত্ত্বিক উপাদান বা আর্কিওলজিক্যাল সোর্সেসের আলোচনা আমি আগের করেছি। আজকে আমি সাহিত্যিক উপাদান বা লিটারারি সোর্সের আলোচনা করব। সাহিত্যিক উপাদানকে দুটি ভাগে ভাগ করা যায়। একটা হলো দেশীয় সাহিত্য, আর একটা হলো বিদেশি সাহিত্য বা বৈদেশিক বিবরণী। দেশীয় সাহিত্য বলতে যেসব সাহিত্য আমাদের দেশে রচিত হয়েছে সেগুলো হচ্ছে দেশীয় সাহিত্য। আর বিদেশি সাহিত্য হলো যেসব সাহিত্য বা গ্রন্থ বিভিন্ন বিদেশি পর্যটকরা রচনা করেছেন, যারা হয়তো আমাদের দেশে পরিভ্রমণ করেছেন, বা এরকমও অনেক ক্ষেত্রে হয়েছে যারা কখনো আমাদের দেশে আসেননি, অভিজ্ঞতার আলোকে বা লোকের মুখে শুনে গ্রন্থ লিখে ফেলেছেন। এরকম বেশ কিছু গ্রন্থ রয়েছে, সেগুলো হচ্ছে বিদেশি বিবরণ বা বৈদেশিক সাহিত্য। আজকে আমি দেশীয় সাহিত্য আলোচনা করব, বিদেশি সাহিত্যটা পরে আলোচনা করব। প্রথমেই বলবো আমাদের দেশে এই যে দেশীয় সাহিত্য বা দেশীয় উপাদানের যথেষ্ট সমৃদ্ধ ভাণ্ডার রয়েছে। দেশীয় সাহিত্যগুলোকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি, যেমন বৈদিক সাহিত্য, পুঁথি, মহাকাব্য। মহাকাব্য অর্থে রামায়ণ মহাভারত, এই দুটি হচ্ছে মহাকাব্য। পুরাণ, স্মৃতিশাস্ত্র, স্বরদর্শন, বৌদ্ধ জৈন ধর্মগ্রন্থ। এছাড়াও রয়েছে সংস্কৃত সাহিত্য। সংস্কৃত সাহিত্যের মধ্যে ভিন্ন স্বাদের গ্রন্থ রয়েছে। এছাড়া রয়েছে জীবনচরিতমূলক গ্রন্থ। তারপরে রয়েছে তোমার আঞ্চলিক ইতিহাস গ্রন্থ বা প্রাচীন ইতিহাস গ্রন্থ, কোনো অঞ্চল নিয়ে লেখা গ্রন্থ, এরকমও বেশ কিছু গ্রন্থ রয়েছে। এছাড়া রয়েছে তামিল সাহিত্য বা সঙ্গম সাহিত্য। তামিল সাহিত্য অর্থাৎ দক্ষিণ ভারতে যে তামিল সাহিত্য, সেই তামিল সাহিত্যের কথা বলছি। এবারে আমি তোমাদের দেশি সাহিত্যের মধ্যে, দেশীয় উপাদানের মধ্যে প্রথম যেটা আলোচনা করব সেটা হচ্ছে বৈদিক সাহিত্য বা বেদ। অর্থাৎ খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীর আগের ইতিহাস জানার জন্য আমাদের বেদ তথা বৈদিক সাহিত্যের উপরে আমরা নির্ভর করে থাকি। বৈদিক সাহিত্য বলতে ঋক, সাম, যজু, অথর্ব এই 4টি বেদ, আর তার সঙ্গে রয়েছে ব্রাহ্মণ, আরণ্যক, সূত্র সাহিত্য, উপনিষদ। এই সবগুলোকে একত্রে বৈদিক সাহিত্য বলা হয়। আর যে 4টি বেদের কথা বললাম, ঋক, সাম, যজু, অথর্ব, এই 4টি বেদের মধ্যে সবচেয়ে প্রাচীন হচ্ছে ঋগ্বেদ। অর্থাৎ এরকমও বলা হয়ে থাকে যে ঋগ্বেদের সঙ্গে যেন আমরা ভারতবর্ষের ঐতিহাসিক যুগে প্রবেশ করছি, মানে একেবারে সেই প্রাচীন যুগে প্রবেশ করছি, কারণ ঋগ্বেদ সবচেয়ে প্রাচীন বেদ। ঋগ্বেদ রচনার সময়কাল নিয়ে পণ্ডিত মহলে একটু বিতর্ক আছে, মানে ঠিক কোন সময় রচিত হয়েছিল সেটা নিয়ে মতভেদ রয়েছে। তবে সাধারণভাবে মোটামুটি মনে করা হয় যে আনুমানিক খ্রিস্টপূর্ব 1500 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 1000 অব্দ। আনুমানিক খ্রিস্টপূর্ব 1500 অব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে এই ঋগ্বেদটা রচিত হয়েছিল।
আর পরবর্তী যে বেদ যেগুলো বললাম, সাম, যজু, অথর্ব, উপনিষদ যেগুলো বললাম, সেগুলো তারপরে, অর্থাৎ 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে রচিত হয়েছিল। অর্থাৎ ঋগ্বেদ হচ্ছে সবচেয়ে প্রাচীন। মোটামুটি সবচেয়ে প্রাচীন বেদ হিসেবে ঋগ্বেদ খুব গুরুত্বপূর্ণ। এবং ঋগ্বেদে নদী স্রোতে রয়েছে যে আর্য জাতির যে ভারতের যে অভ্যন্তরে প্রবেশের কাহিনী, সেখানে কিন্তু পাওয়া যায়। এছাড়া শুধু ঋগ্বেদ নয়, বেদের অন্যান্য যে আরও বেদগুলোর কথা বললাম, সাম, যজু, অথর্ব যে ভাগগুলোর কথা বললাম, সেখান থেকেও কিন্তু আর্য জাতির জীবনযাত্রা সম্পর্কে অনেক তথ্য আমরা পাই। যেমন ঋগ্বেদে আবার 10 রাজার যুদ্ধের তথ্য উল্লেখ করা হয়েছে। এছাড়া তোমার বৈদিক সাহিত্য থেকে আরও অনেক কিছু তথ্যই আমরা জানতে পারি। তবে রাজনৈতিক তথ্য অপেক্ষা আমরা সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক তথ্যই বেশি করে জানতে পারি। তবে বৈদিক সাহিত্য বা বেদ, তার মানে গুরুত্ব কতটা সে নিয়েও কিছু বিতর্ক রয়েছে। যেমন ই ফার্জিটার তিনি বলেছেন যে বেদের মধ্যে ঐতিহাসিক বোধের কিছু অভাব তিনি লক্ষ্য করেছেন। কিছু সীমাবদ্ধতা সত্ত্বেও একথা আমাদের অবশ্যই স্বীকার করতে হবে যে বেদ বা বৈদিক সাহিত্য প্রাচীন ইতিহাস রচনার একটি গুরুত্বপূর্ণ উপাদান। প্রথমেই আমি বলেছি যে রাজনৈতিক তথ্য বা রাজনৈতিক বিষয় সেখানে কম উল্লেখ করা হলেও অন্যান্য বিষয়গুলো, যেমন সমাজ ব্যবস্থা, আর্যদের সময়কার সমাজ ব্যবস্থা, অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন, দৈনন্দিন জীবন, ভূগোল, এইসব বিভিন্ন তথ্য কিন্তু সেখানে রয়েছে। এটাও আমি উল্লেখ করেছি যে ভারতভূমিতে যে আর্যরা প্রবেশ করেছিল, তাদের যে ক্রমবিস্তারের কাহিনী, সেই সব কিন্তু তথ্য আমরা বেদ থেকেই জানতে পেরেছি। এছাড়া আর্য অনার্য গোষ্ঠীর সঙ্গে যে সংঘর্ষ হতো, সে তথ্যও কিন্তু আমরা বেদ থেকে জানতে পেরেছি। অর্থাৎ ভারতীয় সভ্যতা সংস্কৃতির প্রায় 1000 বছরের ইতিহাস কিন্তু আমরা এই বেদ থেকে জানতে পেরেছি। সুতরাং এই বেদ কিন্তু আমাদের আর্যদের সময়কার ইতিহাস জানার জন্য একটা গুরুত্বপূর্ণ উপাদান বা সোর্স। এবারে বলবো পরবর্তী যে সাহিত্যিক উপাদান, যে দেশীয় উপাদানটার কথা আমি আলোচনা করব, সেটা হলো পুঁথি। প্রাচীন ভারতীয় সাহিত্যের পর্যায়ে পুঁথিগুলোকেও কিন্তু ফেলা যায়। ঋগ্বেদের যে সূক্তগুলি যে রচনাকাল থেকে যে মধ্যযুগের আদিভাগের মধ্যে রচিত হয়েছিল, যে গ্রন্থগুলি, সেগুলোকেই আমরা পুঁথি আকারে পাই। তবে পুঁথিগুলোর অবশ্য আবিষ্কৃত হয়েছিল এবং সম্পাদিত হয়েছিল আধুনিক যুগে। আর যে পুঁথিগুলো আমরা হাতে পাই, সেগুলো গ্রন্থাকাররা সেই পুরনো পুঁথি থেকেই কিন্তু অনুলিখন করেছেন আর কি। অর্থাৎ আধুনিককালের গ্রন্থকাররা যেহেতু প্রাচীনকালের পুঁথিগুলো অনুলিখন করে থাকেন, সেহেতু এগুলোতে কিছু ভুলভ্রান্তি থেকে যেতে পারে। তা সত্ত্বেও বলবো, পুঁথিগুলোতে কিছু ভুল ত্রুটি থাকলেও প্রাচীন ইতিহাস রচনার কাজে এই পুঁথিগুলো কিন্তু আমাদের বেশ কাজে লাগে। এরপরে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে রামায়ণ মহাভারত, মহাকাব্য রামায়ণ মহাভারত। এই দুটি গ্রন্থ সংস্কৃত ভাষায় কিন্তু লেখা এবং শ্রেষ্ঠ মহাকাব্য। অনেকেই বলে থাকেন যে বাল্মীকি রামায়ণ লিখেছিলেন এবং বেদব্যাস লিখেছিলেন মহাভারত। তবে মহাভারত ও রামায়ণ যেভাবে আমাদের হাতে এসেছে, আমরা জেনেছি, প্রথমের দিকে কিন্তু ওই আকারে ছিল না। মানে যুগ যুগ ধরে কিন্তু নানা রকম পরিবর্তন এসেছে, অনেক কিছু সংযোজন করা হয়েছে, যার ফলে মহাকাব্য দুটি আস্তে আস্তে করে বাড়তে শুরু করেছে। মানে প্রথম পর্যায়ে যে রূপ তাদের ছিল আর কি,
পরে আর কি সেগুলো আস্তে আস্তে করে সংযোজনের মাধ্যমে বৃদ্ধি পেয়েছে, বৃহৎ আকার ধারণ করেছে এবং মহাকাব্যের রূপ লাভ করেছে। মানে আধুনিক বিচারে যেটা বলা হয় যে এই দুটো মহাকাব্য রামায়ণ এবং মহাভারত একজন কোনো কবি বা একজন কোনো লেখকের পক্ষে, রচয়িতার পক্ষে লেখা কিন্তু সম্ভব নয়, বা কোনো বিশেষ যুগের রচনাও কিন্তু নয়। আসলে এই দুটো মহাকাব্য বহু কবির বহু শতকের সাধনার ফসল। যারা এই মহাকাব্য দুটো মানে প্রথমের দিকে ধরো রচনা করেছিলেন, লিখছিলেন, তারা হারিয়ে গেলেন, আবার তাদের পরে কিছু জন আসলেন, আবার তারা লিখলেন, কিছু সংযোজন হলো, এইভাবে আস্তে আস্তে করে রামায়ণ মহাভারত বৃহৎ আকার ধারণ করেছিল এবং কালস্রোতে পুরনো মানে একেবারে প্রাচীন অবস্থায় যারা লিখতে শুরু করেছিলেন, লিখেছিলেন, তারা কিন্তু হারিয়ে গিয়েছিলেন। তবে বাল্মীকি রামায়ণ আর বেদব্যাস হচ্ছে মহাভারত, এই দুজনের নামই কিন্তু জানা গেছে, বাকিদের কথা কিন্তু আমরা জানতে পারিনি। সুতরাং এটা বোঝা যাচ্ছে যে এত বৃহৎ দুটো গ্রন্থ একজন কোনো লেখকের পক্ষে বা একটা যুগে বসে লেখা কিন্তু সম্ভব নয়। কারণ মহাভারত এত বিশাল একটা গ্রন্থ, রামায়ণের থেকেও মহাভারত বড়, বৃহৎ। শুধু আমাদের ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে এত বৃহৎ মহাকাব্য কিন্তু নেই, যেটা আমাদের দেশে আছে মহাভারত। সারা পৃথিবীর মধ্যে, বিশ্বের মধ্যে সবচেয়ে বৃহৎ কাব্য মহাভারত। মোটামুটি রামায়ণ আর মহাভারত ঠিক কোন সময়ে রচিত হয়েছিল এবং কোনটা বেশি প্রাচীন এবং কোনটা আগে রচনা হয়েছিল, আগে রামায়ণ না আগে মহাভারত, এই বিষয়ে কিন্তু পণ্ডিতদের মধ্যে মতভেদ আছে। তবে আনুমানিক মনে করা হয় যে রামায়ণ ও মহাভারতের রচনাকাল বৈদিক যুগে, অর্থাৎ 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দের মধ্যেই বোধহয় হয়েছিল, আনুমানিক মনে করা হয়। আবার অধ্যাপক উইন্টারস্নিথ মন্তব্য করেছেন যে খ্রিস্টপূর্ব 4th শতক থেকে খ্রিস্টীয় 4th শতকের মধ্যে বোধহয় মহাভারতটা রচনা করা হয়েছিল। আবার পণ্ডিত এল ম্যাকডোনাল্ডের মতানুসারে যে মূল রামায়ণ রচিত হয়েছিল খ্রিস্টপূর্ব 5ম শতকের পূর্বেই, আর মহাভারতের রচনাকাল খ্রিস্টপূর্ব 5ম শতক থেকে খ্রিস্টীয় 5ম শতক। অর্থাৎ মানে ঠিক কোন সময় রচিত হয়েছিল, কত বছর লেগেছিল, এটা নিয়ে বিতর্ক রয়েছে। তবে রমিলা থাপারের মতে যে দুই মহাকাব্য রামায়ণ ও মহাভারতে যে বর্ণিত যে ঘটনাবলী উল্লেখ থেকে মনে হয় যে 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 700 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে এই মহাকাব্য দুটি লিপিবদ্ধ করা হয়েছিল এবং খ্রিস্টোত্তর প্রথম সহস্রাব্দে লিপিবদ্ধ হয়েছে। মানে সময়কাল মোটামুটি বলা হচ্ছে যে 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 700 খ্রিস্টপূর্বাব্দ, এবং মানে যে ঘটনাগুলো রয়েছে আর কি। আর মানে মহাকাব্য দুটি খ্রিস্টোত্তর প্রথম সহস্রাব্দে 1000 খ্রিস্টাব্দে বোধহয় লিপিবদ্ধ করা শেষ হয়েছিল, কিন্তু মানে করতে করতে আর কি সময়টা অনেক লেগে গেছিলো। যাই হোক, যেহেতু বিতর্কিত বিষয়, সুতরাং এটা বলবো যে রামায়ণ এবং মহাভারতের এই যে মানে কোনটা আগে কোনটা পরে রচিত হয়েছিল, এটা নিয়ে যেমন বিতর্ক রয়েছে, সেখানে আবার রামায়ণটা মানে সেটা যে বেশি প্রাচীন, আগে লেখা হয়েছিল, তার সপক্ষে কিছু যুক্তি তুলে ধরা হয়। তার কারণ সেগুলো হলো, মহাভারতে রামায়ণের কথা উল্লেখ আছে, কিন্তু রামায়ণে কিন্তু মহাভারতের কোনো রাজার নাম বা কোনো কথার উল্লেখ নেই। তাহলে এখান থেকে মোটামুটি এইটুকু বোঝা যায় যে রামায়ণটা বেশি প্রাচীন, কারণ মহাভারতে কিন্তু রামায়ণের কথা কিন্তু বলা হয়েছে। আর এই প্রসঙ্গে আরেকটা কথা বলা যায় যে পুরাণ থেকে আমরা জানতে পেরেছি, পুরাণে বলা হয়েছে রামচন্দ্র ত্রেতা যুগে আর শ্রীকৃষ্ণ পরবর্তী যুগ অর্থাৎ দাপরে আবির্ভূত হয়েছিলেন। তাহলে ত্রেতা যুগ আগে, তাহলে ত্রেতা যুগে রামচন্দ্র যদি আবির্ভূত হন আর শ্রীকৃষ্ণ হচ্ছে
পরবর্তী যুগে মানে দাপর যুগে, অর্থাৎ মহাভারতের যখন রচনাকাল কথা বলা হচ্ছে, মহাভারত তাহলে পরে, অর্থাৎ আগে রামচন্দ্র আর পরে শ্রীকৃষ্ণ। সুতরাং আগে রামায়ণ রচিত হয়েছিল আর পরে মহাভারত রচিত হয়েছিল। কিন্তু আবার ঐতিহাসিক এল বাসাম বলেন যে মহাভারত রামায়ণ অপেক্ষা প্রাচীন, কারণ মহাভারত এমন অনেক প্রাচীন বৈশিষ্ট্যের উল্লেখ আমরা পাই যেগুলো আবার রামায়ণে নেই। সুতরাং এই বিতর্কের অবসান হবে না, এটা চলতেই থাকবে যে কোনটা বেশি প্রাচীন। তবে রামায়ণে বর্ণিত যেসব ঘটনাস্থল, যেমন কোশল, বিদেহ, এইসব জায়গার নাম আছে। মহাভারতে আবার কুরু, পাঞ্চাল এইসব আছে, অর্থাৎ উত্তরপ্রদেশের পূর্ব অংশের কথা এখানে রয়েছে। তবে এখানে মনে রাখতে হবে যে আর্যরা যে ভারতে পশ্চিম থেকে ক্রমাগত পূর্বের দিকে যে বসতি বিস্তার করেছিল সেটা কিন্তু বোঝা যায়। সুতরাং রামায়ণ রচনাকালে আর্যরা নিশ্চয়ই উত্তরপ্রদেশের পূর্ব অংশে পৌঁছে থাকবে, আর সেসব জায়গা মহাভারত রচনার সময় আর্যদের অজানা ছিল। অর্থাৎ এইটুকু বলা যায় যে এরকম হতে পারে যে আদি মহাভারত আদি রামায়ণ অপেক্ষা প্রাচীনতর। ব্যাপারটা এইরকম যে মহাভারতের রচনা হয়তো মানে মহাভারত তো বিশাল, রামায়ণের থেকে অনেক বৃহৎ, সারা পৃথিবীর মধ্যে মানে বৃহৎ মহাকাব্য মহাভারত। সুতরাং মহাভারতের রচনা করা শুরু হয়েছিল অনেকটা আগে, মানে রামায়ণ রচনার আগে থেকেই শুরু হয়েছিল, কিন্তু শেষ হয়েছিল অনেকটা পরে। মানে রামায়ণ রচনাটা পরে শুরু হয়েছিল, কিন্তু রামায়ণটা তো মহাভারতের থেকে ছোট আকারে, রামায়ণ রচনাটা শেষ হয়ে গেছিলো, কিন্তু মহাভারতটা তখনও শেষ হয়নি, চলছিল, সংযোজন চলছিল। তারপরে মহাভারতটা শেষ হয়েছে, মানে ততদিনে রামায়ণের রচনাকাল শেষ, তারপরে মহাভারতের রচনা শেষ হয়েছে। মহাভারত আকারে অনেক বড়, সুতরাং সম্পূর্ণ রামায়ণের মহাভারতের পূর্ববর্তী। মানে যখন রামায়ণটা কমপ্লিট হয়ে যাচ্ছে, রচনা শেষ হয়ে যাচ্ছে, তখনও মহাভারত কিন্তু শেষ হয়নি, মহাভারত শেষ হয়েছে আরও পরে, কিন্তু রচনা শুরু হয়েছিল রামায়ণের আগে। এবারে নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছ। অর্থাৎ রামায়ণ খ্রিস্টপূর্ব 3য় বা 2য় শতক থেকে খ্রিস্টীয় 2য় বা 3য় শতকের মধ্যে রচিত হয়েছিল, আর মহাভারতের রচনাকাল খ্রিস্টপূর্ব আনুমানিক 5ম শতাব্দী থেকে খ্রিস্টীয় 4র্থ বা 5ম শতাব্দীর মধ্যে। সুতরাং আমরা এটুকু বুঝবো কি না, রামায়ণের রচনাকাল মানে রামায়ণ পরে রচনা শুরু হয়েছিল, মহাভারত তার আগে থেকেই রচনার কাজ চলছিল, কিন্তু রামায়ণ যেহেতু ছোট আগে রচনা হয়ে গেছিল, মহাভারতটা শেষ করা হয়েছিল পরে। যাই হোক, সারা পৃথিবীর এই যে দীর্ঘতম মহাকাব্য মহাভারত, এতে 1 লক্ষের বেশি শ্লোক আছে, এবং মহাভারতের যেটা কাহিনী সেটা হচ্ছে কৌরব আর পাণ্ডবদের মধ্যে যুদ্ধ, সেটাই হচ্ছে মহাভারতের মূল কাহিনী। দিল্লির উত্তরের উর্বর গুরুত্বপূর্ণ অঞ্চল, এটাই হচ্ছে প্রধান ঘটনাস্থল। এবং মহাভারতের কাহিনী অনেকেরই জানা, যে ধৃতরাষ্ট্রের যে 100 যে পুত্র কৌরব, তাদেরকে কৌরব বলা হতো, তাদের রাজধানী ছিল হস্তিনাপুর। আর ধৃতরাষ্ট্রেরই ভাই পাণ্ডু, তার ছেলেদের বলা হতো পাণ্ডব, তারা ছিল 5 ভাই পঞ্চপাণ্ডব। সুতরাং এই পাণ্ডবদের সঙ্গে যে কৌরবদের যুদ্ধ, কুরুক্ষেত্রের যুদ্ধ, সেটাই হচ্ছে মহাভারতের মূল বিষয়বস্তু। আর মোটামুটি মহাভারত থেকে আমরা এই যে কৌরব আর পাণ্ডবদের যুদ্ধ, কুরুক্ষেত্রের যুদ্ধের বর্ণনা যেমন পাই, তেমনি সেই সময়কার অর্থাৎ প্রাচীন ভারতবর্ষের সামাজিক প্রথা, বর্ণ, জাতির আলোচনা, রাজতন্ত্র সম্পর্কিত বিভিন্ন উপদেশাবলী, এগুলোও কিন্তু জানতে পারি। অর্থাৎ যে কৌরব এবং পাণ্ডবদের যে যুদ্ধ, সেটা মূল বিষয় হলেও তার পাশাপাশি মহাভারত থেকে কিন্তু আমরা সমকালীন সমাজ, রাষ্ট্রনীতি, অর্থনীতি সব কিছুরই কিন্তু পরিচয় পেয়ে থাকি। প্রথমেই আমি বলেছি 1 লক্ষ শ্লোক আছে, এবং এত বিশাল, মানে সারা বিশ্বের দীর্ঘতম কাব্য, এখনো পর্যন্ত এত বিশাল কাব্য রচিত হয়নি।
কাব্য না, মহাকাব্য। এবং কথাতেই আছে, যা নেই ভারতে তা নেই ভারতে। অর্থাৎ এমন কোনো ঘটনা নেই, এমন কোনো বিষয় নেই যেটা মহাভারতে উল্লেখ করা যায়নি। এবং এত বিশাল মহাকাব্য যে পড়ে শেষ করা যায় না। যাই হোক, মোটামুটি তাহলে মহাভারত থেকে আমরা কিন্তু সেই সময়কার মানে প্রাচীন ভারতবর্ষের অনেক তথ্যই জানতে পারি, এবং অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উপাদান। এরপর বলবো রামায়ণের কথা। রামায়ণও কিন্তু একটা গুরুত্বপূর্ণ সাহিত্যিক উপাদান। রামায়ণের কাহিনী খুব সংক্ষেপে বলা যেতে পারে। সেখানে কোশল রাজ্যের উত্তরাধিকারী রাম, আর রাম বিবাহ করেন বিদেহ